বজ্রাঘাতে বিভিন্ন স্থানে 7 জনের মৃত্যু, তাপপ্রবাহে ঝুঁকিতে শিশু ও গর্ভবতী নারীরা, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। সাংবাদিকরা কেন বাংলাদেশ ব্যাংকে ঢুকবে, গণমাধ্যমের কাছে প্রশ্ন কাদেরের। রিজার্ভ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ। প্রস্তুতি ছাড়াই ব্যাংক একীভূতকরণ ভালো সিদ্ধান্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে 10 সুপারিশ। এবং দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে রাজশাহীর 3 উপজেলায় জমজমাট প্রচারণা। যোগ্য প্রার্থীর খোঁজে ভোটাররা, সুষ্ঠু করতে প্রত্যয়ী কমিশন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যাতে বৈষম্যের শিকার না হন সেজন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজের কার্যকর ভূমিকা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সামাজিক আন্দোলন জরুরি। নাসিরউদ্দিনের রিপোর্ট। 1992 সালের 19 জানুয়ারি শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 101 জন কর্মী নিয়ে প্রতিষ্ঠা পায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, যার উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যার বিচার চাওয়া। সংগঠনের 8ম জাতীয় সম্মেলন বসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্যে তিনি বলেন, কেবল যুদ্ধাপরাধীদের বিচারই নয়, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঘাতক দালাল নির্মূল কমিটির ভূমিকা অতীতে যেমন উজ্জ্বল ছিল, ভবিষ্যতেও তেমনি উজ্জ্বল ও কার্যকর থাকবে বলেই আমি বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে ওঠে, বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নাগরিকদের প্রতি যে কোনো বৈষম্য আইনের শাসনের পরিপন্থী বলেও মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গঠনের পথে মৌলবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে প্রধান অন্তরায় উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বজ্রাঘাতে বিভিন্ন স্থানে 7 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আফজাল ও আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলায়। এদিকে গাজীপুরের শ্রীপুরে বজ্রাঘাতে ফাতেমা খাতুন নামে এক নারী এবং নরসিংদীতে মারা গেছেন 4 জন। দ্বিতীয় দফায় চলা 48 ঘন্টার হিট অ্যালার্টে রাজধানী সহ বিভিন্ন স্থানে স্বস্তি ছড়িয়েছে কয়েক পশলা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে হালকা লঘুচাপের কারণে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে হিট অ্যালার্ট কিছুটা শিথিল হতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এপ্রিল থেকে মে মাসে দেশে সাইক্লোন হওয়ার একটা প্রবণতা আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নেবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। প্রি মনসুনে সাধারণত বে অফ বেঙ্গলে সাইক্লোন তৈরি হয়েই থাকে প্রতি বছরই, তো এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা ধারণা করতেছি যে 20 তারিখের পরবর্তীতে বে অফ বেঙ্গলে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অস্বাভাবিক তাপমাত্রায় ঝুঁকিতে রয়েছে গর্ভবতী মা ও শিশুরা। উচ্চ তাপমাত্রার প্রভাবে গর্ভবতীদের হিট স্ট্রোক
পানিশূন্যতা ও ডায়রিয়ায় আক্রান্তের হার বাড়তে পারে। তাপপ্রবাহের কারণে শারীরিক পরিবর্তন ঘটলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গর্ভকালীন মা ও শিশুর নানা জটিলতা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। দেশে তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আর্দ্র মাসগুলোতে এই পরিস্থিতি মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তীব্র তাপপ্রবাহের কারণে ঝুঁকিতে রয়েছে শিশু ও অন্তঃসত্ত্বা নারী। ইউনিসেফ বলছে বাংলাদেশে অপরিণত শিশু জন্মের হার 16.2%, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, নবজাতক ও শিশুর ক্ষেত্রে উচ্চ তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বর্তমান তাপপ্রবাহের সময় গর্ভবতী মায়েদের আসলে খুবই কষ্ট হচ্ছে। একটা হচ্ছে যে তার শরীর থেকে গর্ভস্থ সন্তান কিন্তু পানি, অক্সিজেন, পুষ্টি এগুলো নিয়ে নিচ্ছে। কাজে এই মায়েদের ঘেমে গিয়ে তাদের শরীরে পানি এবং লবণের স্বল্পতা দেখা দিতে পারে, যেটি বাচ্চার উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই জন্য আমরা বলছি যে মায়েরা ঘন ঘন তরল জাতীয় খাবার খাবে, ঢিলে ঢালা সুতি পোশাক পরবে এবং আরামদায়ক স্থানে বসে কাজ করবে। তীব্র তাপপ্রবাহে গর্ভবতীদের শারীরিক পরিবর্তন দেখা দেয়। তবে জ্বর, সর্দি বা ইউরিন ইনফেকশন হলে গর্ভবতীদের এই সময়ে ভয় না পেয়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। অতিরিক্ত গরমে ঘামতে ঘামতে তাদের সর্দি কাশি হচ্ছে। সর্দি কাশিটা খুবই কমন, সেই সাথে তারা অনেকে জ্বর নিয়ে আসতেছে। এবং খুব আশ্চর্যজনকভাবে একটা কথা সত্য যে এই জ্বরটা অনেক হাই ফিভারেও নিচ্ছে, যেমন 103-4-এও উঠে যাচ্ছে, সাথে সর্দি কাশি থাকছে। যেসব গর্ভবতী মা এই অতিরিক্ত তাপমাত্রায় এইসব সর্দি, জ্বর, কাশি বা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন, তাদের আসলে খুব বেশি ঘাবড়ে যাওয়ার দরকার নেই। গর্ভবতী ও শিশুদের গরমকালে সুরক্ষিত রাখার পাশাপাশি কারো মধ্যে গুরুতর লক্ষণ দেখা গেলে তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সঠিকভাবে চিকিৎসাটা নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রিজার্ভ নিয়ে উদ্বেগের কিছু নেই উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে ডলারের দাম বৃদ্ধির প্রয়োজন ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানানোর মতো সব বিষয় ওয়েবসাইটে আছে জানিয়ে সাংবাদিকরা কেন কেন্দ্রীয় ব্যাংকে ঢুকবে সে প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের। রেজা খানের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জননেত্রী শেখ হাসিনা এতে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাপিয়ে প্রাধান্য পায় অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের দাম, মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, এমনকি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার বিষয়েও কথা বলেন ওবায়দুল কাদের। 60 টাকা বৃদ্ধিটা প্রয়োজন, মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর, ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? বাকশাল নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে রীতিমতো আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কাছে আবেদন জানানো হয়েছে, এমন প্রশ্নের কৌশলী জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তুলে নেবে এমন কথা বলেছেন কিনা? রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার চট্টগ্রামে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে তাদের অপতৎপরতা রুখে দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি প্রতিদিন বিভিন্ন এমবেসিতে ঘুরে বেড়াতো আর দেন দরবার করতো নির্বাচন যাতে বন্ধ করা যায়। বিএনপি যদি নির্বাচন প্রতিহত করার ঘোষণা না দিত, এই ঘটনাগুলির জন্য
তাহলে ভোটের হার 60%-এর বেশি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই লুটপাট ও বিদেশে অর্থ পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর এলডিপি সভাপতি অলি আহমেদ দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মগবাজারে এলডিপি কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বিএনপির সরকার সুপরিকল্পিতভাবে আইনের শাসন ও বিচার বিভাগকে ধ্বংস করে 15 বছর ধরে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেন তিনি। সরকার সুপরিকল্পিতভাবে আইন আদালতগুলি ধ্বংস করে দিয়েছে, নিয়ন্ত্রণ করছে এবং দলীয় লোকদের মাধ্যমে পরিচালনা করছে। আইনের প্রয়োগ হচ্ছে অন্যায়ভাবে, শুধু বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা এবং সাজানো মামলার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বিচার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সকল জায়গায় তারা ফেল হয়েছে। টাকা লুটপাট হচ্ছে, সুতরাং তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব না। এদিকে নয়াপল্টনে একটি হোটেলে জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, লুটপাট ও পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সরকার। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কেন? তারা বিজনেস নট পলিটিক্স, সেই কারণেই তারা আজকে লুট করতেছে। আর এই লুটের টাকা ব্রিটিশের দেশে নিচ্ছে, এই ভারতে রেখে দেয় না। আর আমাদের বাংলাদেশের আজকে এই লুটেরা গোষ্ঠী, এই স্টিকটিয়া কোম্পানি তারা লুট করছে আর পাচার করছে। সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান করা হবে বলেও জানান তিনি। বর্তমান নেতৃত্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেন আমরা সঠিক কথাটা বলি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তুতি ছাড়া ব্যাংক একীভূতকরণ মোটেও ভালো সিদ্ধান্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে আর্থিক খাতের অস্থিরতার দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। ব্যাংক একীভূতকরণ নিয়ে শনিবার সিপিডি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তারা এসব কথা বলেন। গ্রাহকের আস্থা ধরে রেখে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে 10 দফা সুপারিশ করা হয়। এমদাদুল হক খানের রিপোর্ট। ব্যাংক একীভূতকরণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে শীর্ষক প্রস্তাবের পক্ষে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ এবং বিপক্ষে তেজগাঁও কলেজের বিতার্কিকরা অংশ নেয়। ব্যাংকিং খাতে সুশাসনকে প্রতিষ্ঠিত করবেন। প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং খাতের স্বাস্থ্য দুর্বল করার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের গাফিলতি ও রাজনৈতিক প্রভাব দায়ী। ব্যাংকিং খাত হচ্ছে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। সামগ্রিকভাবে যে রাজনৈতিক প্রভাব এবং তার ফলে ব্যাংকিং খাতকে দেখভাল করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক, সেটি কিন্তু তার স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে। সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের নিষেধাজ্ঞার সমালোচনা করেন তিনি। ভুল তথ্যের ভিত্তিতে ভুল নীতিই থাকবে। আমি যদি দেখি যে আসলে আমার ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে 20%, অথচ আমি বলছি 10%, তাহলে তো আমার পুরো চিত্রটাই, আমার নিয়মের নীতিমালার পুরো চিত্রটাই, কিন্তু নীতিমালাটাই ভিন্ন ভিন্ন হবে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শৃঙ্খলা বজায় রেখে ব্যাংক একীভূতকরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখতে 10 দফা সুপারিশ করেন। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যারা বিদেশে অর্থ নিয়ে পালিয়ে গিয়েছে তাদেরকে আমাদের এই ডিপ্লোমেসির মাধ্যমে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালের মুখোমুখি করে আমি বিচারের ব্যবস্থা করবার জন্য প্রথম সুপারিশ আপনাদের করে। লুটপাট করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে। গণমাধ্যমের বন্ধুদেরকে তথ্য উপাত্ত সংগ্রহ করবার জন্য বাংলাদেশ ব্যাংক অচিরেই এই গণমাধ্যমকে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করে এবং সেই বিষয়ে তারা একটা সুস্পষ্ট একটা বিশ্লেষণ সবার সামনে হাজির করে। প্রতিযোগিতায় বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজকে হারিয়ে বিজয়ী হয় তেজগাঁও কলেজের বিতার্কিকরা। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী জেলার পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারায় 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 3টি উপজেলায় মোট ভোট রয়েছে 7,46,304 জন, যেখানে ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করে চলছে সংশ্লিষ্ট প্রশাসন। রাজশাহী থেকে মেহেদী হাসান শ্যামলের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট।
দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ মে। এতে রাজশাহী জেলার পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা এ ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯২.৬৪ বর্গ কিলোমিটার আয়তনের রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৪৫,১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২,৯৯৮ জন ও নারী ভোটার ৭২,১৯৮ জন, যেখানে মোট জনসংখ্যা রয়েছে ২,০৭,৪৯০ জন। এদিকে দুর্গাপুর উপজেলায় ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে, যার আয়তন ১৯৫.০৩ বর্গ কিলোমিটার, যেখানে মোট ভোটার সংখ্যা ১,২৬,৯৪০ জন। পুরুষ ভোটার ৬২,৯৬৯ জন এবং নারী ভোটার ৬৩,৯৭১ জন, যেখানে মোট জনসংখ্যা রয়েছে ১,৮৫,৮৪৫ জন। বাগমারা উপজেলার আয়তন ৩৬৬.৩০ বর্গ কিলোমিটার, যেখানে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে উপজেলা গঠিত। পৌরসভা দুটি হচ্ছে তাহিরপুর ও ভবানীগঞ্জ। এখানে মোট ভোটার সংখ্যা ২,৮৭,০১৪ জন। পুরুষ ভোটার ১,৩৮,৭১৭ জন এবং নারী ভোটার ১,৩৯,২৯৭ জন, যেখানে মোট জনসংখ্যা রয়েছে ৩,৫২,৯৬৯ জন। রাজশাহী জেলার এই ৩টি উপজেলায় মোট প্রার্থী ৩১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছেন। প্রচারণা শেষে আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। বান্দরবানে কুকি চীন আর্মির নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম এবং কেএনএফ সদস্য লাল সিয়াম লমকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার ২ আসামিকে বান্দরবান সদর থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ নুরুল হক। বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, পুলিশের অস্ত্র লুট, মসজিদে হামলার ঘটনায় শুক্রবার তাদের গ্রেপ্তার করে র্যাব ১৫। কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই মোবাইল আর্থিক সেবা নগদের কাছ থেকে সরকার ১৪ কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেন, চলতি অর্থবছরে নগদের কাছ থেকে ডাক বিভাগ প্রায় ৫.৫ কোটি টাকা পেয়েছে। এর আগে ২০২৩ সালে ডাক বিভাগকে ৫,৫১,৩৭,৫৫৮ টাকা রাজস্ব বুঝিয়ে দেয় নগদ। রাজস্ব ভাগাভাগির চুক্তি অনুযায়ী নগদের আয়ের ৫১% পায় ডাক বিভাগ। সাধারণ নাগরিকদের সেবাটা সুলভ মূল্যে দিতে পেরেছি। আমরা ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোনমি গড়ার জন্য এগিয়ে যেতে পেরেছি। অপরদিকে আমাদের কিন্তু ঐতিহ্যবাহী ডাক বিভাগও আমরা আয়ের পথটা তৈরি করতে পেরেছি। এই অর্থ বছরেও আমরা নগদের কাছে আমরা প্রায় ৫.৫ কোটি টাকা পেয়েছি এবং সর্বমোট প্রায় ১৪ কোটি টাকার বেশি কিন্তু কোনো বিনিয়োগ না করেই আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের পলিসি সাপোর্ট দিয়ে আমরা আয়ের পথ তৈরি করতে পেরেছি। ঢাকার কাঁচাবাজারে সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য সাইদ খোকন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের পক্ষে নিজের অবস্থানের কথাও জানান তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক সভায় এসব কথা বলেন সাইদ খোকন। তার সময়কালে দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন তিনি। আমাদের সমস্ত কিছু কিন্তু বিফল হয়ে যায় যখন একটা লাঠি নিয়ে, একটা বাঁশি বাজিয়ে, একটা রিক্সা, একটা গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজিটা করা হয়। আমি মনে করি সিটি কর্পোরেশন একটা জনকল্যাণে নিবেদিত একটা সেবামূলক সংস্থা, এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। দীর্ঘ ১০ বছর ধরে পৌরকর পরিশোধ করে এলেও মিলছে না ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা। চরম অবহেলায় পড়ে রয়েছে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ডাঙ্গি এলাকা। নেই ড্রেনেজ ব্যবস্থা, নেই ময়লা ফেলার জন্য ডাস্টবিন, পৌর এলাকার খালটিও মৃতপ্রায়।
এ অবস্থায় দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। নেই চলাচলের উপযুক্ত সড়ক, পানি নিষ্কাশনের নালা, আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন। নামে মাত্র সড়ক বাতি থাকলেও তা জ্বলে না ঠিক মতো। বলছি ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ডাঙ্গি এলাকার কথা। প্রায় ১০ বছর আগে এলাকাটি বর্ধিত পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই বাসিন্দারা পৌর কর দিয়ে আসছেন, কিন্তু মিলছে না কোনো সেবা। এ নিয়ে ক্ষুব্ধ এ এলাকার বাসিন্দারা। কোনো গাড়ি পাই না, গাড়িওয়ালা আসলে কয়েকটি এই রাস্তাটাও নাই, এই রাস্তা ভাঙ্গা। খরচের উন্নয়ন বাড়ছে, তবে উন্নতির উন্নয়ন বাড়ে নাই। পৌরসভার ট্যাক্স খাজনা যা দিছে আমরা সেগুলো সব পূরণ করছি, কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা কিছু এখনো ভোগ করতে পারিনি। পৌর এলাকার প্রায় ১.৫ কিলোমিটার চলাচলের অযোগ্য ইটের রাস্তাটির স্থায়ী সংস্কার না করে কয়েক দফা মেরামত করা হয়, কিন্তু কিছুদিন পরই আগের অবস্থায় ফিরে যায় সড়কটি। এমন অবস্থায় স্থায়ী সড়কের নির্মাণের দাবি ভুক্তভোগীদের। পুরো রাস্তায় ভাঙ্গা, এখানে কোনো গাড়ি আসে যাওয়া করে না। আমাদের এই জন্য স্কুলে যাতায়াতের প্রবলেম হয় অনেক। ময়লা ফেলার মতো করে একটা ডাস্টবিনের দাবি আমাদের এলাকার পক্ষ থেকে। আজকে পাকা করে গেছে, ৩ মাস পর আবার সেই জিনিসটা আবার যাতাই হয়ে গেছে। শুধু তাই নয়, ড্রেন না থাকায় পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। বাসাবাড়ির ময়লা ফেলার জন্য ব্যবস্থা করা হয়নি ডাস্টবিনের। পৌর এলাকার খালটি এখন মৃতপ্রায়। জনগণের দাবির প্রতি পৌরসভা এবং আমাদের ব্যক্তিগত শ্রদ্ধা সবসময়। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করাটাই আমাদের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি, এবং আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। সরকার আমাদের বিভিন্ন প্রকল্পে সহায়তা দিবেন, তখন আপনাদের ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিন, রাস্তা, কম্প্রেসিভ ওয়েতে আমরা করতে পারবো বলে আশা করি। পৌর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে কেবল আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ইমারত নির্মাণ বিধিমালা ২০২৪-এর কিছু বিষয় সংশোধনের দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে আবাসন বান্ধব বিধিমালা করতে রাজুক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান বক্তারা। ২০ ফুট রাস্তা থাকলে ৫ কাঠা জমিতে ৪ তলা ভবন করা যাবে, এমন বিধির কারণে আবাসন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা। নিবন্ধন ফি সহনীয় করার পাশাপাশি আবাসন খাতকে শিল্প হিসেবে ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সংস্কারের অভাবে সিরাজগঞ্জের রায়গঞ্জে নওদা সালুয়া খালের সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংস্কারের আশ্বাস মিললেও কার্যত সেতুটি মেরামতে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে পারাপার হতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। বরাবর মতো এবারও আশ্বাসের বাণী শোনালো উপজেলা প্রশাসন। সিরাজগঞ্জ থেকে জুবায়েল হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। জরাজীর্ণ নড়বড়ে সেতুর ওপর বিছানো বাঁশের চাটাই, কেউ পা রাখলেই যেন শুরু হয় আর্তনাদ। দীর্ঘদিন সংস্কার না করায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নওদা সালোয়া গ্রামের এই খালে নির্মিত ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। অন্য কোনো উপায় না থাকায় সেতুটি দিয়ে প্রতিদিন এরানদহ, বোয়ালিয়ারচর, ভদ্রঘাট, বামনবাড়িয়া, শিয়ালকোল সহ প্রায় ৪০ গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। ব্রিজটাও অনেক দিন হলো ভেঙ্গা এখানে পড়ে আছে, চলাফল মনে হয় আমার অনেক অসুবিধা হয়ে গেছে। সেদিন যে ভেঙ্গা পড়ে যাবে না ছিল, এখন ডালা এখান দিয়ে লোকজনের যাওয়ার খুব অসুবিধা হচ্ছে এবং কোনো ট্রাক বা ভারী কোনো যানবাহন এখান দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেতুটি সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধির কাছে বারবার ধর্ণা দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অনেক দিন হলো এই ব্রিজটা ভেঙে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্রিজটা নতুন করে নির্মাণ করার পক্ষে কোনো কাজ করা হয়নি। মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটাই অনুরোধ, এই ব্রিজটা অতি তাড়াতাড়ি সেরে দিক। ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয় সরকার আছে আমার হলো এই আবেদন। সেতুটি নতুন করে নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানালেন ইউপি চেয়ারম্যান। ব্রিজ ভেঙে যাওয়ার পরে এখনকার জনপ্রতিনিধিরা আমাকে জানাইছে, আমি সহ জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সাহেব এবং ইউনো স্যারের সাথে আলাপ করে তারা এইটা তড়িৎ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিছে। মানুষের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে তারাও ব্যবস্থা গ্রহণ করছে, তাদেরকেও আমরা জানিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে এস্টিমেট করা হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এটি সংস্কার এবং মেরামত করা হবে।
শুধু আশ্বাস নয়, হাজারো মানুষের যাতায়াত নিশ্চিতে দ্রুত প্রতিশ্রুতির বাস্তবায়ন চান এ জনপদের বাসিন্দারা। জেসমিন আলম, মোহনা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। বজ্রাঘাতে বিভিন্ন স্থানে 7 জনের মৃত্যু। তাপপ্রবাহে ঝুঁকিতে শিশু ও গর্ভবতী নারীরা, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। সাংবাদিকরা কেন বাংলাদেশ ব্যাংকে ঢুকবে, গণমাধ্যমের কাছে প্রশ্ন কাদেরের। রিজার্ভ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ। প্রস্তুতি ছাড়াই ব্যাংক একীভূতকরণ ভালো সিদ্ধান্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে 10 সুপারিশ। এবং দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে রাজশাহীর 3 উপজেলায় জমজমাট প্রচারণা। যোগ্য প্রার্থীর খোঁজে ভোটাররা, সুষ্ঠু করতে প্রত্যয়ী কমিশন। এই ছিল মোহনার সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হুমকি দিচ্ছি না, অনুরোধ করছি, বড় ভাই